একটা লোক হতে যাইতে অনেক সময় হিমশিম খাইয়ে যায়, আর এ যাইতে এসে সপরিবারে। তো আমি বলে এই লোকটার সাথে একটু দেখা করি। স্কুলে যাওয়ার পথে তার বাড়িতে গেলাম, জিজ্ঞাসা করলাম যে আপনারা কি হতে যাইতেছেন? বলে হ্যাঁ। তো কয়জন? বলে আমরা 6 জন। আমরা স্বামী স্ত্রী 2 জন আর ছেলে মেয়ে 4 জন, এই 6 জন। হঠাৎ আমার মুখ থেকে একটা কথা বাহির হয়ে গেল যে হাজি সাহেব 6 জন আপনারা যাইতেছেন না, আমাকে আপনাদের সাথে নিয়ে দেখতে পারেন না, কারণ চলো। এখন আমি বললাম যে চলো বললে তো হয় না, ইন্টারন্যাশনাল পাসপোর্ট করতে হবে, এই মেডিকেল সার্টিফিকেট নিতে হইবে, স্কুল থেকে ছুটি নিতে হইবে। উনি বললেন যে ও সব কিছু হয়ে যাইবে, আমরা এখন এই পূর্ব পাকিস্তান থেকে যাব পশ্চিম পাকিস্তান, করাচিতে। ওখান থেকে তোমাকে সব কিছু আমি করিয়ে দিতে পারবো ইনশাল্লাহ, তুমি চলো। আমার মনও যাবার জন্য উদ্গ্রীব হয়ে গেল। শেষ পর্যন্ত ওনার সাথে চট্টগ্রাম গেলাম। চট্টগ্রামে যাইয়া সে সময় একটা জাহাজ যাইতো অ্যারোন্ডা, চট্টগ্রাম থেকে ছাড়িয়ে 9 দিন 9 রাইতে করাচি যাইতো, আবার করাচির থেকে 9 দিন 9 রাইতে ফিরিয়ে আসতো। তো আমরা যেদিন চট্টগ্রাম গেছি সেই দিনেই জাহাজ চলে গেছে। এখন আমাদের 18 দিন, প্রায় 20 দিন চট্টগ্রাম থাকতে হইবে। ওখানে থাকলাম। শেষ পর্যন্ত যখন পাসপোর্টের জন্য দরখাস্ত করলাম, তখন পাসপোর্ট অফিসার বলে যে ইন্টারন্যাশনাল পাসপোর্ট করতে হইলে পুলিশ ভেরিফিকেশন লাগে। তুমি বাংলাদেশ থেকে পূর্ব পাকিস্তান থেকে পাসপোর্ট করিয়ে আসো নাই কেন? তো এর দ্বারা প্রমাণ হয় যে পুলিশ রেপোর্ট তোমার ভালো না, সেই জন্য তুমি পাসপোর্ট পাও নাই, এই জন্য আসতে করাছি। এখন আইনত আমি থেকে গেলাম, কাজে তুমি ঢাকা যাও, ঢাকায় করিয়ে আনো পাসপোর্ট। শেষ পর্যন্ত একদিন রাস্তায় এলোমেলো হাঁটার তোরা করতেছি, দ্বারকাধির একটা লোক, ও দেখিয়া বাঙালি চিনে ফেলাইছে। বলে যে আমি তখন তো বিবাহ করি নাই, অল্প বয়স আমার। আমাকে জিজ্ঞাসা করে ছেলে তোমার বাড়ি কোথায়? যে বাড়ি তখন পিরোজপুর জেলা হয় নাই, তখন বরিশাল। আমার বাড়ি বরিশাল জেলা। তো তুমি করাচি আসছো কেন? তো ওনার কাছে বললাম, দেখো এটা তো এত তাড়াতাড়ি কিছু করা যাইবে না, তবে তুমি একটা কাজ করো, এখান থেকে 6 মাইল দূরে আমার থাকার জায়গা, ক্যাপিটাল ফেডারেল এরিয়া, ওটা সরকারি কর্মচারীদের একটা কলোনি। ওইখানে একটা মসজিদ আছে, মসজিদে বর্তমানে ইমাম নাই, তুমি যদি ইমামতি করতে পারো তাহলে আমার সাথে চলো। আমি বলে আচ্ছা আমি পারি, আমি দেশে বসে তো ইমামতি করছি। ওনার সঙ্গে সেইখানে চলে গেলাম। মসজিদের সেক্রেটারি হইল লখনৌর এক লোক, অফিসার, তার সঙ্গে পরিচয় করাই দিল। উনি সাথে সাথে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিল। ওই মসজিদে ইমামতি পাইলাম। এখন যে লোকের সাথে আমি গেছি সে বলে যে আমার তো পাসপোর্ট আছে আর সব কিছু আছে, আমি কি করব? আমি বললাম যে আপনি চলে যান, আমাকে আল্লাহর উপরে সবর্দ করিয়ে দেন, আল্লাহ আমার ব্যবস্থা কী করেন জানি যে। উনি ওনার ছেলে মেয়ে নিয়ে চলে গেল, আমাকে করাচি রেখে। এই করাচিতে একে একে 8 মাস পর্যন্ত এই মসজিদে ইমামতি করছি, 8 মাস। তখন এক লোক বলল যে আপনাদের পূর্ব পাকিস্তানের এক লোক মিনিস্ট্রি লেভেলে চাকরি করে, আব্দুল আউয়াল চৌধুরী, আপনি তার সঙ্গে দেখা করেন, হইতে পারে সে একটা ব্যবস্থা করিয়ে দিতে পারে। খোঁজ করতে করতে সেক্রেটারি এরিয়ার ভিতরে যাইয়া ওনাকে পাইলাম। গেটে গেছি পরে সব উর্দুওয়ালা, তো
क्या मांगना किस लिए आया, क्या मांगता है अब? तो साहब के साथ मुलाकात करने के लिए मैं आया हो। अच्छा आप ज़रा ठहरे, मैं साहब से इजाज़त लेके आएंगे। অফিসে যাই বলতে যে স্যার আপনাদের বাংলাদেশি একটা লোক আসছে আপনার সঙ্গে দেখা করতে, কার পাঠাই দাও। গেছি, বসে কেন আসছো বললাম। এখন উনি এমন একটা কথা বললো, দেখো তুমি আল্লাহর ঘর জিয়ারত করতে যাইতে চাও, তুমি যখন পাসপোর্ট পাইতেছো না তাহলে তোমার মনে করতে হইবে যে আল্লাহ তোমাকে সেখানে নেবার অনুমতি দেয়। এখন আমার মনটা দমে গেল, আইলে বাসা বসা করছে তাই বলে কি। আমি বললাম যে তাহলে কীভাবে সেখানে যাবার উপযুক্ত হওয়া যায়, আমাকে সেই পথ বাতাই দেন। কাজে গার্ডেন রোড মক্কি মসজিদ, তাবলিগি মার্কাজ মসজিদ, প্রতি বৃহস্পতিবার ওখানে ইজতেমা হয়, তুমি ওইখানে যাও, বয়ান শোনো, চিল্লা লাগাও, তারপর দেখো আল্লাহ কী করে। সেই দিন আর ও মসজিদে না যাইয়া সেই গেলাম সেই মার্কাজে, বয়ান শুনলাম, নাম লেখাইলাম, 19 জনের জামাত, আমি একলা বাঙালি, আর সব পাকিস্তানের বিভিন্ন জায়গার লোক। পাঞ্জাবি একজন ক্লাস 1 অফিসার, সে হয়েছে জামাতের নেতা, এত ভদ্র এত নম্র, ভাষায় বলা যায় না। বলল যে আমাদের রাত্রি 12টায় ট্রেনে রোগ করছে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পারস্য জেলার পাশে, সেইখানে যাইতে হইবে করাচির থেকে 533 মাইল উত্তরে, 533 মাইল উত্তরে। বলে আমি তো মসজিদের একটা ভারপ্রাপ্ত, আমি কী করবো? গাড়ি ডাকতেছে, এই ক্যাপিটাল ফ্লাইটার এলিয়ে নিয়ে যাও। গেছি, সেই জালো গাড়ির লোককে ডাকলাম, যাই বললাম পর, কাল দেখেন মসজিদ যে আপনি চলে যাইবেন এটা তো মুসল্লির কাছে আগে বলতে হইবে। ঘটনা সব বলছি বা কালকে অন্তত পক্ষে সেক্রেটারির সঙ্গে কথা বলেন। গেছি তার বাসায়, উনি শুনে তো রাগ হয়ে গেছে। क्या बोलता है, आपको जाना है तो एक हफ्ता पहले हमको इत्तला करना, हम दूसरा इमाम मुकर्रर करेंगे, फिर आप जा सकते हैं, और आप नहीं जा सकेंगे, আপনি যাইতে পারবেন না। আপনি এক সপ্তাহ আগে বলবেন আমরা আর একজন ইমাম জোগাড় করবো, তোমার যাইবেন। শেষ পর্যন্ত অনেক লম্বা কথা, গেলাম সেই বেলুচিস্তান, কোয়েটা, এক চিল্লে সেখানে লাগাইলাম, ফিরে আসিবার আবার সেই আব্দুল আউয়াল চৌধুরী, যে মিনিস্ট্রি লেভেলের যে চাকরি করে, ওনার সঙ্গে দেখা করছে যে স্যার এক চিল্লা লাগাইয়া আইছি। উনি একটা কাগজে, ছোট্ট একটু কাগজে লেখছে যে এই লোকেরে একটা পাসপোর্ট দিয়ে দাও। সেই পাসপোর্ট অফিসাররা অনেক উপরের লোকে, কাগজটা হাতে দেখলে পাসপোর্ট সুপারিনটেন্ডেন্ট দাও যাইয়া। আমি দেখি বসে এত পাক্কাই হেলাই দেবে। গেছি, যেই ওই দিছি বট, ওই সুপারিনটেন্ডেন্ট ওই হাতের লেখা দেখিয়া ঠিক পাইছে, বলছে পিওনের ডাকতেছে, এর একটা ফর্ম দাও, ওইটা ফিল আপ করো, 50টা টাকা দাও, নাও এর কাছে, আর 7 দিন পরে আসতে বলো। 7 দিন পরে গেছি বট, প্রথমে আমার নাম ধরিয়ে ডাকতেছে, এই পাসপোর্ট তৈরি দাও। এই পাসপোর্ট পাইয়া এখন আমার হেলথ সার্টিফিকেট লইতে হয়েছে। ওই চট্টগ্রাম থেকে ওই জাহাজে যাইতে হইবে, 9 দিন 9 রাত লাগে যাইতে। এই ওই জাহাজে উঠলাম, 72 টাকা ভাড়া। শুনলে আশ্চর্য লাগে, 9 দিন 9 রাত যে জাহাজে নেবে ভাড়া হইছে 72 টাকা।
আর 9 দিন 9 রাত খাওয়াইবে, 2 বেলা খাওন আর 2 বেলা চা। এইটা হচ্ছে 9 দুগুণে 18 টাকা। এই করাচি যাবার সময়ের এই কথা। শেষ পর্যন্ত ওখান থেকে ইরাক, সিরিয়া, জর্ডন এই 3 রাষ্ট্রের ভিসা নিলাম। সৌদির ভিসা নিয়ে পর কাজে রিটার্ন টিকিট করিয়ে আসো। আমি রিটার্ন টিকিট করিয়া যখন সৌদি এম্বাসিতে গেছি ভিসার জন্য, কাজে এ আনছো কোথায়? জেদ্দা টু করাচি টু জেদ্দা এই রিটার্ন টিকিট আনবা? তুমি আনছো বর্ষাতে, হইতে হইবে না। শেষ পর্যন্ত ওই রিটার্ন বাদ দিয়া একতরফা টিকিট আনিয়া চলে গেলাম বসরা। বসরা যাইয়া যখন ঘাট দিল জাহাজে 11 রাত্রিতে গেছে। জাহাজে যে গেছিলেন, জাহাজে যে আপনার খাবারের টিকিট হয় নাই, ওইটা কিভাবে খাবার ম্যানেজ করছিলেন? করাচি থেকে রওনা হওয়ার আগে এক লোক বললো যে তুমি কি খাবার টিকিট করছো? বল না। কাল তুমি খাবার টিকিট করো না। বল কেন? 2000-2500 লোকের পাক হয়, এটা মাত্রের পাপ করে না। খাওয়ানোর পরে যে খানা উদ্বৃত্ত থেকে যায় ওগুলো ফেলাই যায়। তুমি 2-4 টাকা দিলে কিনে খাইতে পারবা। আমি টিকিট না করিয়া, ওই খাবার টিকিট না করিয়া খালি জাহাজে ওঠার টিকিট করছি। আর তো হেলথ সার্টিফিকেট লইছে, ওইটা চেক করে খালি ওই 2টা, কিন্তু খাবার টিকিট করছে কিনা হেড চেক করে না। পরে সমস্ত লোকের খাওয়ানো হয়ে গেছে। তারপর আমি গেটে গেছি, আমার টিকিট দাও। বলে আমার টিকিট নেই। তো টিকিট নেই তো ভিতরে ঢুকতে পারবে না, খাবার পাবে না। তা বলে এই যে আপনাকে ওই বহু খানা রয়েছে, এগুলো কী করবেন? তাহলে এগুলো সাগরে ফেলাই দেবো, মাছে খাইবে। বলতে আমি একজন মুসাফির মানুষ, আমার দিলে ক্ষতি কি? কারণ কোম্পানির নিষেধ। তবে ফার্স্ট ক্লাসে ক্যান্টিন আছে, সেইখানে কিনে খাইতে পারো। সেই এক বেলা 2000 টাকা লাগবে খাইতে। নিরাশ হয়ে বসে রয়েছি। সাথে কিছু ছিল, চিড়া ছিল, মুড়ি, চিনি ছিল, ইয়ে খাইয়ে গেছে। পরের দিন 4 তলা জাহাজ, ছাদের উপরে উঠছি, শীত লাগে। জাহাজের একেবারে মাথায় দেখে স্পিড বোট, অনেকখানি স্পিড বোট। এই যে একটা লোকের ওগুলো পরিষ্কার করতেছে। তো ওই লোকটাকে দেখে আমার মনে হয় বাঙালি মনে হইল। তা আমি হাঁটতে হাঁটতে তার কাছে গেছি, जाइए सलाम दे दीबर, कहे तुम कौन से मुल्क का आदमी हो? मैं बंगाली हो। कौन सी ज़िला है? बोरीचल ज़िला। तब कहाँ से आया, किधर जाओगे? बोलो जनाब मैं तो मक्का मुकर्रमा जाने के लिए आया, लेकिन खाने का टिकट नहीं किया। मैं अभी क्या कर सकता हूँ, मुझे ज़रा बताइए। मैं हज करने के लिए जाने के लिए इरादा किया। ऐसे ही हजर कथा শুনছে যে হজ করার যে ইচ্ছা করছে, তখন তার মনে একটু মায়া আসছে। তো বলছে যে দেখো এই জাহাজের যে চালক সে বাঙালি, আমি তার সঙ্গে একটু আলাপ করিয়ে নিন, কালকে সকালে তোমাকে জানাবো। উনি যাইয়া বলতে সঙ্গে সঙ্গে পাঠাই দিয়েছে, কাল সেই লোকের ডাইকে নিয়ে আসো, আমি দেখবো। গেছি, যেই তার রুমের ভিতরে অফিস, টেবিল চেয়ার সাজানো, যেই বসছি, আমার সঙ্গে অনেক কথাবার্তা বললো। শেষ পর্যন্ত ওই হজের কথা শুনিয়া সেও কয় যে দেখো আমাদের 18 জনের ভিন্ন পাক হয়, বাবুর্চি আমাদের বিহারি, তবে আমি বলে দেবো 18 জনের ভিতর দিয়ে একজন লোক খাওয়াইতে কোনো অসুবিধা হবে না। শেষ পর্যন্ত আমাকে সেই ফ্রি সেইখানে খাওয়াইল। একদিন সেই লোক বলে যে চালক জাহাজের, যে আমার মেয়ের বিবাহ হয়েছে,
আমাকে খবর দিছে, তুমি কি মিলাদ শরীফ পড়তে পারো? বলে "হ্যাঁ, পারি।" কারণ আমার এই রুমে মিলাদের দাওয়াত। শেষ পর্যন্ত ওই যে বাঙালি 18 জন চালক, এই আর প্রায় 12-13 জন ডেকে আনছে, মিলাদের অনুষ্ঠান হয়েছে, মিষ্টি খাওয়াইছে, কিছু টাকা দিল, আর অন্য লোকের বললো যে এই লোক মক্কা শরীফ যাইতেছে, এটা তোমরা কিছু দাও। মেলা টাকা পাইলাম দাঁড়াতে বুঝিয়া, খাওয়ান পাইলাম ফিরি। বললো যে তুমি যাওয়ার সময় ওই বাবুশ্রীকে কিছু বকশিস দিয়ে যাইও। তা এখন ওই বাবুশ্রীকে আমি কিছু টাকা बोलते थे इसको अब ले लिए। तो किस लिए? मैं आपको हदिया दे रहा हूँ कि नहीं, तुम अगर सऊदी में जाओगे और हज करोगे तो मेरे लिए दुआ करना, ये रुपया हम नहीं लेंगे। টাকা রাখলো না। জাহাজ দিয়ে যখন বসরায় ফেললো, সমস্ত লোক নামিয়ে গেছে। আমি একা জাহাজে চারদিকে দেখি যে বড় বড় সাইনবোর্ডে যা কিছু লেখা, আরবিতে কিচ্ছু বুঝি না। নামলে পরেই যে কাস্টম চেক হইবে। আর এক মুশকিল বলতে, আমার কাছে টাকা পাকিস্তানি টাকা, কাস্টম থেকে টাকা দিতে হইবে ইরাকি টাকা। এখন ওই ঘুরতে ঘুরতে আছি, আল্লাহকে ডাকতেছি, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো। এখন ওই জাহাজের পিছনের দিকে হেঁটে যাইয়ে দেখি একটা লোক মাথায় পাগড়ি বান্ধা, এরকম সামলা উপরের দিকে, বিরাট মোট, ওই বেলুচিস্তানের পাঠান। ওই চিল্লাই গেছিলাম সেই সময়, তো সেই দেশি লোক দেখিয়েছে, ওই দেখেই আমি ঠিক পেয়েছি। तब जिज्ञास करा, जनाब आप कौन सी मुल्क का आदमी है? क्या पाकिस्तान। आप किधर जाएंगे? हम मदीना जाएंगे। बच्चों तुम किधर जाओगे? बोले हम भी मदीना जाएंगे। तो मेरे साथ चलो, देखा আল্লাহ কীভাবে ব্যবস্থা করিয়ে দেয়। তার সঙ্গে নামলাম, কাস্টম থেকে টাকা সে দিল। সে লোক মদিনা শরীফের রাজমিস্ত্রি, ওই পথে সবসময় যাতায়াত করে, কাজে পথে সব জায়গা। सरपंच बस कर मेरे साथ आओ, बैंक में जाएंगे, रुपया बदल कर लेंगे। আমাকে ব্যাংকে নিয়ে গেল, টাকা পাল্টাইয়ে দিল। এরপর কল আমার কাছে খাবার আছে, বসো খাইয়ে। একটা গাছের নিচে দিয়ে বসিয়া রুটি বের করছে, ঘি বের করছে, চিনি বের করছে, খাওয়াইল। এখন সে সময় বেলা 8টার রক্ত। কাল আমরা এখন বাগদাদ যাব, হঠাৎ বড়বীর সাহেবের মাজারে। চলো, গেছি বাস স্ট্যান্ডে, বাসে উঠছি। ওই বাস মাগরেব পর্যন্ত পিচ ঝাড়া রাস্তায় চললো। মাগরেবের পরে মরুভূমির ভিতরে নেমে গেল। অনেক দূর যাওয়ার পরে বাস বন্ধ করে দিয়েছে। আর ব্যাপার কি, মরুভূমির ভিতরে রাস্তা নাই, ওই যে বাস চললে পরে চাকার যে দাগ পড়ে, ওইটাই সকল রাস্তা। আর ওই ঘূর্ণি বাতাসে ওই দাগ ইকুটি ফেলাইছে, বন্ধ করে ফেলাইছে। এখন কোন দিক যাইবে ঠিক পায় না। তো বড় বড় টর্চ লাইট এই নিয়ে নামছে দুইজনে, নামিয়ে অনেক দূর ঘুরে ঘুরিয়ে আবার দাগ পাইছে, তারপর রওনা করছে। সমস্ত রাত্রি বাসে। তারপরের দিন বেলা 10টার সময় হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার মাজারে যাই উপস্থিত হইলাম। এরপর ওনার সিরিয়ার রাজধানী দামেস্ক, ওনার অফিসিয়ালি কাজ আসলো সেইখানে। আমারে নিয়ে গেল সেই দামেস্কে। দামেস্কের থেকে আবার ফিরিয়ে আসলাম সিরিয়ার রাজধানী আম্মান, সিরিয়ার রাজধানী। সেখানে বসে ওনার অফিসিয়ালি কাজ ছাড়ার পরে এখন বলে যে আমার তো সৌদি আরবের ভিসা আছে, তোমার তো ভিসা নাই, আর তোমাকে আমি নেবো কীভাবে? তুমি এখানে থাকো, দেখ ভিসা পাও নাকি। উনি আমাকে ফেলাই চলে গেল। এখন যার সঙ্গে বাড়ির যে গেলাম সেও চলে গেল, ও লোকও গেল, এখন আমি একা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সেই বাগদাদ শরীফের
বড় বিশ্বের মাজারের যে মোতাল্লি, অল্প সময়ের ভিতরে তার সঙ্গে আমার সঙ্গে মনের একটা ভাব হয়ে গেল। শেষ পর্যন্ত ওখান থেকে আসলাম সিরিয়ার রাজধানী আম্মান থেকে অনেক লম্বা ঘটনা। শেষ পর্যন্ত সেই যে লোকের সঙ্গে বাড়ির থেকে গেছিলাম, সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কবর যেখানে কেনান, ওইখানে সে যাইয়া আটকা পড়ছিল। মানে তার কাছেও সৌদি আরবের ভিসা ছিল না। শেষ পর্যন্ত আমি জর্ডানে, উনি ওইখানে ওই সৌদি আরব এম্বাসিতে যাইতাম, ওই আরবিতে কিছু কথা বলতে পারতাম। সেটা দেখো, এখন হজের মৌসুম এসে গেছে, এখন ভিসা দিতে হইবে হজের ভিসা, উমরার ভিসা এখন আর দেওয়া হবে না, যা নিষেধ। এরকম প্রায় 1 মাস পর্যন্ত ওই অফিসে যাইতাম, আর ওই কথাই বলতো। একদিন বলে যে দেখো একটা সুসংবাদ আছে তোমার, আরবিতে বলে। তুমি কি যে তোমাদের পাকিস্তানি একটা লোক, সে সৌদির উমরার ভিসার জন্য দরখাস্ত করছিল, তার সেই দরখাস্তের উত্তর আসছে, তাকে ভিসা দিতে বলছে। তুমি সেই লোকের যদি পাও, তাদের নামে যদি তোমার নাম দিয়ে দিতে পারো, তোমার ভিসা হয়ে যাবে। তা জিজ্ঞেস করলাম, তো সেই লোকের আমি পাবো কোথায়? কাজে মাফরাক যে একটা উপশহর আছে, সেইখানে থাকে। সেই আবার মেইন শহর, রাজধানী শহর থেকে প্রায় 35-40 মাইল দূরে, সেইখানে গেছি মাফরাকে। যাইয়া পুলিশের সহজতায় যাইয়া পাইছি সেই লোকের। ওই দেশে পুলিশগুলো এত অমায়িক, সালাম দিয়া কথা বলছি, বা তুমি কোন দেশি লোক? যে পাকিস্তানি লোক। কেন এইসব বলছি? এখন সেই লোক মানুষের জিগায়, এই পাকিস্তানি একটা লোক থাকে কোথায় মাফরাকে, তোমরা কেউ জানো? আমি কইলি পাগলের না, আমি প্রশ্ন করলে একটা শহরে কেটা কোথায় থাকে, আর খবর পাই কেমনে? আল্লাহ আল্লাহ করতেছি, আর সেই পুলিশে অনেক লোকের কাছে এরকম জিজ্ঞাসা করছে। শেষ পর্যন্ত এক লোকে বলছে যে আমি জানি অমুক রোডে অমুক জায়গায় একজন পাকিস্তানি লোক থাকে, কালে স্কুলে যাও। সে বলছে আরবিতে, একে নিয়ে যাও। গেছি, যাইয়া ওয়ালের যখন লক করছে, ভিতর থেকে বলছে কে? বলে এদিকে আসো, লোক আছে, তোমার মেহমান আছে। আসছে, আমার রেখে আনতে হচ্ছে, এই বসে আমার দিকে। এই মেহমান কোথায় যাইছো? भाई तुम किधर से हो? क्या पाकिस्तान से? এই পাকিস্তান বলার সাথে সাথে হে লোক একেবারে খুশি হয়ে গেছে খুব। নিয়ে গেছে ভিতরে, যাইয়া তার ওয়াইফকে ডাক দিয়েছে, হ্যালো इधर आ जाओ, देख लो तेरे एक पाकिस्तानी भाई आ गया। अरे बहू दौड़ी এসে ব্যাপার কি পাকিস্তান মানুষ আইলে কোথায় যেতে গা। শেষ পর্যন্ত জিজ্ঞাসা করলো যে কি তুমি কোথা থেকে আসছো, কেন আসছো? উর্দুতে কথাবার্তা বলছি। এখন ওই ভিসার কথা বলছি, বল কারণ হয় আমি যে দরখাস্ত করছিলাম, তা আমি বলছি যে আপনার ভিসা দেওয়ার জন্য অনুমতি আছে, আপনারা কয়জন? আমাকে কি আপনাদের নাম দিয়ে দিতে পারেন? কারণ আমরা মাত্র 4 জন। আমি দরখাস্ত করছি 8 জনের, এই 8 জনের অনুমতি আছে, আর 4 জন আমি নিতে পারবো। শেষ পর্যন্ত ওই রাত্রে খাওয়াইলো পাকশাক করিয়া, রাত্রে ওখানে রইলাম। পরের দিন ওখান থেকে আসিয়া সেই যে আধারাদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কবরের কাছে মুসাফিরখানায় থাকতো, তারে খবর দিলাম। সে আসছে বললো, বলছি যে দেখেন আমাদের ভিসা এইভাবে হয়তো হইতে পারে, আল্লাহর রহমতে ভিসা হয়ে গেছে। আমরা একসঙ্গে ওই 6 জন, আমি একজন, 7 জন, আর ওই দেশি লোক কয়েকজন,
মিললে একটা বাস মিনি বাস রিজার্ভ করিয়া এরপর কেরমে সামনের দিকে উঠেছি। অনেক লম্বা ঘটনা, 1.5 বছর যে গল্প একই জর্ডানে একটা ওই যে ইউনিভার্সিটির একটা ছেলের বাসায় যে বেড়াইলেন কি আঙ্গুর ফলের বাগানে গেলেন। হ্যাঁ, জর্ডানে একটা ইউনিভার্সিটির একটা ছেলের সাথে যে বাসায় গেছিলেন। ও একদিন ওই যে সময় বীজ পাবো না এই যখন ধারণা, তা বসে রয়েছে দেখি বেড়াইতে চাই। একটা নাবলেস করি, একটা শহরের নাম নাবলেস, যাই সেই শহর দেখিয়েছি। সেই নাবলেসে গেছিবার এখন কই যে শহরের দেখবো কি, শহর তো রাজধানী শহরটা এরাও তো একই শহর, গ্রামে যাব। ওই বাসে আবার উঠছি, তাউলুল করিম একটা গ্রামের নাম, তাউলুল করিম, সেইখানে যাব গ্রাম দেখতে। এখন ওই বাসে পাশাপাশি 2টা চেয়ার, একটা যুবক ছেলে একটা চেয়ারে বসা, পাশের চেয়ার খালি। আমি যে ওইখানে বসছি পর ওই ছেলেটা বারবার আমার দিকে তাকায়। শেষে আমি ওই ছেলেটা জিজ্ঞাসা করলে, আইয়ুব ব্লাদেন আনতে, আপনি কোন দেশি লোক? আনা পাকিস্তানি। ওয়াইন যেতাম, আপনি যাবেন কই? কানা উরিদ না যাব সৌদি আরবিয়া রাতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হজ। মানে কথা আমি আরবিতেও বলতে পারতাম, উর্দুতে বলতে পারতাম, এইটা আবার কোনো জায়গায় কোনো অসুবিধা হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, তুমি কী করো? কারণ আমি কলেজের ছাত্র না বলে। এখন যাও কই? বাড়ি যাব। এখন কাজে আপনি যে বেড়াইতে আসছেন, আপনি আমার সাথে আমাদের বাড়িতে চলেন। আমার বাবাকে আমি ফোন করছি, সে গাড়ি নিয়ে আসছে স্টেশনে আমাকে নেবার জন্য। ওখানে যেই নামছিবার, গাড়ির কাছে গেছিবার, ছেলেটা আমাকে বলতে গেলে, এই পাকিস্তানি লোক আমাদের বাড়ির মেহমান, একে নিয়ে দেবো। হে সালাম দিয়ে করে এরকম সাইয়ারা ওঠেন, গাড়িতে ওঠেন। নিয়ে গেছে দোতলা, ওই যে কাছারিগড় দোতলার উপরে লেট্রিন, অজুখানা, সব বৈঠকখানা, একটা বিল্ডিং, থাকার নিজের দোতলা বিল্ডিং, নিজের গাড়িতে নিজে চলে। এই লোকের ব্যবহার, রাত্রে খরগোশ জবই দিয়া, বিরিয়ানি পাকাইয়া আমাকে খাইতে দিয়েছে। ব্যান রাত্রে সেই পাও সাফ একদম একজনে तब जब मानते कलाना हादी बिलबिसी अभी हादी बिलबिसी ওই বাড়ির মালিক খুব হাজি খুব হাদা ওয়াক্ত তাহাজ্জুদ আজ ওঠো এখন ওঠো তাহাজ্জুদ রক্ত হয়ে গেছে আমি আশ্চর্য হয়ে গেছি বিদেশি একটা মুসাফের ফের নাতির বয়সের বয়স আমি আমার পাও চারটা ঘুম থেকে উঠায় সেখানে 2-3 দিন ঘুরলাম ওই লোকের বিরাট ফলের বাগানে নিয়ে গেল আমাকে কচি ফল পাড়িয়ে খাইতে দিয়েছে আমি বলি এতে তো কোনো স্বাদ হয় নাই কারণ তুমি তো আর আমাদের দেশে ফিরে আসবে না তবে তোমার আমার বাগানের ফল খাওয়াইয়ে দিল অনেক কিছু আল্লাহ তাআলা আমাকে পথে পথে সাহায্য করছে আমি একটা বই লিখছি এই যে মদিনায় যে ঢুকলেন ঢুকে যে মদিনায় যে দর্জি তো টেইলরিং কাজ করছেন কাজ করছি একটা পায়জামা বানাবো যে টাকার যে কাপড় কিনছি মজুরি চাইছে থাকতে বেশি শেষে একটা চার দোকানে দেখি একটা নূতন সিঙ্গেল মেশিন পাশে থোয়া ধুলে পারল তো দোকান থেকে জিজ্ঞাসা করলাম যে ভাই এই মেশিন যেখানে পড়া কেন করে এক লোকে আমাকে বলছিল যে আমি দর্জির কাজ জানি আমার একটা মেশিন কিনে দিলে পর যে আয় হবে আপনি অর্ধেক পাইবেন আর আমি অর্ধেক নেব
তো সে লোক মাস দুই কাজ করিয়ে চলে গেছে মেশিন পরে নিয়ে। আমি বললাম যে ভাই আমি তো পায়জামা বানাবো, আমি আপনার মেশিনের দিয়ে একটু বানাইতে পারি? কারণ হ্যাঁ পারো। তা আমি ওইখানে বসে ওই পায়জামা বানাইছি। বানানোর পর আমাকে জিজ্ঞাসা করে যে তুমি কি দর্জি কাজ জানো? বলে হয় জানি। কাজটা তুমি করতে থাকো। এখন ওখানে বসে জামা বানাইতাম, অর্ধেক যে মজুরি পাইতাম ওই দোকান মেশিন ওই অর্ধেক আর আমার অর্ধেক। এইরকম জায়গায় জায়গায় আল্লাহ তাআলা ব্যবস্থা করছে। শেষ পর্যন্ত হজের পর আমার কাছে টাকা নাই। এখন গেছি এমবিসিতে জেদ্দা, যাইয়ে সেখানে বলছি কাল তোমার পাসপোর্ট দাও। পাসপোর্ট দিতে পার কাজে তোমাকে আমরা নিতে পারি, কিন্তু এই পাসপোর্ট আর ফেরত পাবো না। আর এই জাহাজ ভাড়া এখন আমরা বলবো না, কোম্পানি যেটা তোমাকে দেশে নোটিশ দেবে ওইটা বরিশাল ট্রেন রয়েছে, তাই তোমার জমা দিতে হবে। বলে হয় দেবো। শেষ পর্যন্ত পাসপোর্ট রেখে দিল, আমার একটা কার্ড দিল, ওইটা দেখাইয়া জাহাজে উঠলাম, খাবার পাইলাম, চট্টগ্রামে এসে নামলাম। এই শেষ পর্যন্ত প্রায় 6 মাসের ভিতরে আর কোনো নোটিশ পাই না। তেমন বলে ভুলে গেল নাকি, এরপর যেই এরপর কোম্পানির থেকে নোটিশ গেছে 600 টাকা পেলে এই জাহাজ ভাড়া তুমি জমা দাও। এই বরিশাল ট্রেনে যাইতে যাইয়া 600 টাকা জমা দিয়ে দিচ্ছি। ওরে আল্লাহ।